ওকে, তাহলে আমরা শুরু করে দেই। আমরা যেখানে ছিলাম যে আমরা ইউএসএ নন ইউএসএ যে গাড়িগুলো আছে সেগুলোর 20-এর চেয়ে বড় যে ডাটাগুলো আছে সেগুলো প্রিন্ট করে দেখলাম। তো একই কাজ আমি যদি এসঅ্যাপ্লাই দিয়ে করি, তাহলে দেখুন এই ক্ষেত্রে এসঅ্যাপ্লাই আমাকে একটি লিস্ট রিটার্ন করতেছে, সে কোনো ম্যাট্রিক্স রিটার্ন করতেছে না। কারণ কি? কারণটা হলো যে ইউএস এর যে এলিমেন্ট সংখ্যা এবং নন ইউএস এর যে এলিমেন্ট সংখ্যা সেই দুটো সমান নয়, এবং সেই দুটো যদি সমান হতো তাহলে অবশ্যই সে একটি ম্যাট্রিক্স আকারে সেই এই ডাটাগুলোকে রিপ্রেজেন্ট করতো। ওকে, তাহলে আমাদের এই এল অ্যাপ্লাই এস অ্যাপ্লাই এই দুই রিলেটেড কোনো প্রশ্ন আছে কারো? কিভাবে লিস্টের প্রতিটা আইটেমে, প্রতিটা এলিমেন্টের মধ্যে প্রতিটা রোতে আমি ডাটা অ্যাপ্লাই করতে পারি, সেটা হলো এল অ্যাপ্লাই এস অ্যাপ্লাই এর মাধ্যমে। তো এই রিলেটেড কোনো প্রশ্ন আছে? ওকে, তাহলে আমরা পরের টপিকে চলে যাই। তো এখন আমরা দেখলাম যে লিস্টের প্রতিটা এলিমেন্টে ফাংশন অ্যাপ্লাই করা। হ্যালো, হ্যাঁ বলেন। এল অ্যাপ্লাই আর এস অ্যাপ্লাই যে ফাংশনটা, হ্যাঁ, হ্যাঁ, এটা কি শুধুমাত্র লিস্টের ক্ষেত্রেই প্রযোজ্য? না লিস্ট না, এটা ডাটা ফ্রেমের ক্ষেত্রে প্রযোজ্য, তবে ডাটা ফ্রেমের এক্সাম্পলটা আমি একটু পরে দেখাচ্ছি, মানে ক্লাসের শেষের দিকে সেটা দেখাবো। আচ্ছা, মানে ডাটা ফ্রেম বা লিস্টের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল সবগুলোর একসাথে ক্যালকুলেশন করার জন্য এই দুইটা ফাংশন ইউজ হয়, হ্যাঁ, তাই তো? তার মানে এটি এলিমেন্ট ওয়াইজ বা রো ওয়াইজ যা বলেন সেই অনুযায়ী কাজ করবে। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আমরা দেখবো যে ম্যাট্রিক্সের কিভাবে আমরা রো ওয়াইজ বা কলাম ওয়াইজ আমি ডাটা ফাংশন অ্যাপ্লাই করতে পারি। তো আমি এখন ম্যাট্রিক্সের রো ওয়াইজ আমি ডাটাগুলো অ্যাপ্লাই করব। প্রথমে আমি রো ওয়াইজ ডাটা অ্যাপ্লাই করব। প্রথমে এর জন্য আমি একটি ম্যাট্রিক্স তৈরি করে নিই। তো mtrx নামে একটি ম্যাট্রিক্স তৈরি করব। এই ম্যাট্রিক্সটা তৈরি হবে বেক নামে যে ভেক্টরটা ছিল সেটা থেকে, এবং এই ভেক্টরের মধ্যে 6টা এলিমেন্ট আছে, 1 থেকে 6, 40, 2, 34, এভাবে 6টা এলিমেন্ট এখানে আছে, এবং আমি একটি 2/3 আকারের একটি ম্যাট্রিক্স তৈরি করব। তো আমি এখন যদি এই লাইনটা এক্সিকিউট করি তাহলে mtrx নামে একটি ম্যাট্রিক্স তৈরি হবে। আমি যদি এটা প্রিন্ট করে দেখাই তাহলে দেখুন mtrx নামে একটি ম্যাট্রিক্স এখানে তৈরি হয়েছে, যেটা 2/3 আকারে একটি ম্যাট্রিক্স। হ্যালো, হ্যাঁ বলেন। আচ্ছা, আমরা যদি 2 বা 3 লাইন একসাথে রান করতে চাই, এটা কি কোনো সিস্টেম আছে? কন্ট্রোল এন্টার দিয়ে করতে হবে? না, আপনি চাইলে আপনার পুরোটা রান করতে পারেন, অথবা পুরোটা না, আমি যা ভাবলাম যে মনে করো 4-5 লাইন আছে একসাথে, শুধু এই 5টা লাইন একসাথে রান করবো, এরকম কোনো সিস্টেম আছে? না, এরকম কোনো সিলেক্ট সিস্টেম করে নেই। নিয়ে এটা একসাথে রান? এটা লাইন বাই লাইন এক্সিকিউট করতে হয় এখানে। আচ্ছা, ঠিক আছে। ওকে, তো এখন আমরা এই ম্যাট্রিক্সের প্রতিটা রোতে আমি ফাংশন অ্যাপ্লাই করব। তো এর জন্য আমাকে জাস্ট অ্যাপ্লাই নামে ফাংশনটা ইউজ করতে হবে। তো আমি অ্যাপ্লাই এবং কোন ম্যাট্রিক্স এটি অ্যাপ্লাই করব, mtrx ম্যাট্রিক্স, এবং এখানে 1 দ্বারা বোঝানো হচ্ছে আমি প্রতিটা রোতে আমি ফাংশন অ্যাপ্লাই করব, এবং কোন ফাংশন অ্যাপ্লাই করব সেটা তৃতীয় আর্গুমেন্টে বলে দিতে হবে। আমি এখানে সাম ফাংশন অ্যাপ্লাই করব, অর্থাৎ এটা লিখে যদি আমি এন্টার দিই তাহলে আমাকে রো সামের মধ্যে এই ডাটাটা আছে, আমি যেটা প্রিন্ট করে দেখাই তাহলে আমার প্রথম রো এর যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোর যোগফল 80 প্রিন্ট করে দেখাচ্ছে। দ্বিতীয় রো এর যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো যোগফল 52 প্রিন্ট করে দেখাচ্ছে। তো এইভাবে আমি ম্যাট্রিক্সের প্রতিটা রোতে আমি ফাংশন অ্যাপ্লাই করতে পারি। এখন আমি যদি ম্যাট্রিক্সের কলামে অ্যাপ্লাই করতে চাই তাহলে সেম আগের মতোই জাস্ট 1 এর পরিবর্তে 2 বলে দিতে হবে, অর্থাৎ 1 দ্বারা বোঝানো হয় রো ওয়াইজ এখানে ফাংশনটা অ্যাপ্লাই হবে, এবং 2 দ্বারা বোঝানো হয় যে এখানে কলাম ওয়াইজ ফাংশনটা অ্যাপ্লাই হবে। তো আমি এখানে যে কাজটি করেছি সেটা হলো আমি ম্যাট্রিক্সের প্রতিটা কলামের যে ডাটাগুলো আছে সেগুলো বর্গের যোগফল বের করেছি। তো এই ইজার ডিফারেন্ট ফাংশন সেই কাজটি করেছে যে এখানে সে একটি ইনপুট নেবে এবং তার বর্গের যোগফল সে রিটার্নে দিবে, এবং আমাদের ম্যাট্রিক্সের প্রতিটা কলামে এই ফাংশনটা অ্যাপ্লাই হবে। আমি যে লাইনটা এক্সিকিউট করি এবং স্কোয়ার সাম যদি দেখি তাহলে দেখুন প্রতিটা কলামের যে ডাটাগুলো আছে, প্রথম কলাম 40 এবং 2 তাদের বর্গের যোগফল 1604 প্রিন্ট করে দেখাচ্ছে। এরপরে 34-5 তাদের বর্গের যোগফল 1181 সেটা প্রিন্ট করে দেখাচ্ছে।
এভাবে আমি আর ম্যাট্রিক্সের কলাম ওয়াইজ বা রো ওয়াইজ ফাংশন অ্যাপ্লাই করতে পারি। ওকে, তো ম্যাট্রিক্সে ফাংশন অ্যাপ্লাই নিয়ে কোনো প্রশ্ন আছে কারো? ওকে, আসলে আর কোনো প্রশ্ন নেই, সকলে বুঝতে পেরেছেন। তো এখন আমরা ডাটা ফ্রেমের বিভিন্ন কলাম এবং রোতে আমি ফাংশন অ্যাপ্লাই করব। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন আছে? সিকোয়েন্স সাম, এইটা এসকিউ সাম, এটাকে একটু বোঝানো। এসকিউ সাম এটা মানে এই ফাংশনটা রো হিসেবে আমরা যখন করছি, কলাম হিসেবে কেন আমরা পরে আরো সামের পরে আর কিছু অ্যাড করলাম ফাংশনের সাথে? আসলে বুঝতে পারিনি আপনার প্রশ্নটা, এটা আবার বলেন। মানে হচ্ছে এসকিউ সামে আমরা যখন রো এর সাম করছি তখন অ্যাপ্লাই দিয়ে ম্যাট্রিক্স এর পরে 1 দিলাম হচ্ছে রো দিয়ে করছি তাই, আর পাশে সাম লিখছি হচ্ছে আমরা সাম করছি তাই। হ্যাঁ, প্রতিটা রো এর যে ডাটাগুলো আছে তাদের সাম করছি। রাইট, আর হচ্ছে এসকিউ সাম দিয়ে এই এই ফাংশনটা যদি একটু বুঝে নিতে হবে। তো আমি একটা ইজার ডিফারেন্ট ফাংশন তৈরি করেছি। তো এই ইজার ডিফারেন্ট ফাংশনের কাজ হলো যে সে প্রতিটা যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টের বর্গের যোগফল করে দেখাবে আমাকে। এই প্রতিটা এলিমেন্টের বর্গ করবে এবং তারপর তার সাম করে আমাকে আউটপুট দিবে। তো এর জন্য সরাসরি কোনো ফাংশন আর এর মধ্যে নেই, যে কারণে আমাকে একটা ইজার ডিফারেন্ট ফাংশন তৈরি করতে হয়েছে। আমি এই ফাংশন লিখে একটা ইজার ডিফারেন্ট ফাংশন তৈরি করেছি। এটা আগের 2 নাম্বার কি 3 নাম্বার ক্লাসে দেখানো হয়েছে কিভাবে ইজার ডিফারেন্ট ফাংশন তৈরি করা হয়। তো সেভাবে আমি একটা ইজার ডিফারেন্ট ফাংশন এখানে লিখে দিয়েছি এবং এখানে ম্যাট্রিক্সের যে কলামগুলো আছে সেই কলামগুলো এখানে ইনপুট হিসেবে যাবে এবং সেই কলামগুলোর বর্গের যোগফল করে সে আমাকে আউটপুট দিবে। তো এই কারণে এটি এসকিউ সাম আমি নাম দিয়েছি। বুঝছি। তো এরপর আমরা দেখব ডাটা ফ্রেমের বিভিন্ন কলাম এবং রোতে কিভাবে ফাংশন অ্যাপ্লাই করতে হয়। তো আমরা এই কাজের জন্য আরেকটি ডাটা ফ্রেমের সাথে পরিচিত হই, সেটা হলো আইডিস নামে একটি ডাটা সেট আছে। এটা মূলত বেসের মধ্যে আছে, যে কারণে আমাদের বাড়তি কোনো প্যাকেজ লোড করা দরকার নেই। আমি যদি আইডিস ডাটাটা লোড করতে চাই তাহলে আমি জাস্ট আইডিস লিখলেও হবে, অথবা আমি যদি ডাটা লিখে ব্রেকেটে আইডিস লিখি তাও হবে। আমি ডাটা লিখে আইডিস লিখলে একটি আইডিস নামের একটি অবজেক্ট তৈরি হবে। এখানে আইডিস নামে একটি অবজেক্ট এখানে তৈরি হয়েছে। আমি যদি জাস্ট ডাটা এটা না লিখে সরাসরি আইডিস লিখে এটা ইন্টার দিতাম তাহলে মূলত সে এই আইডিস যে ডাটাটা আছে সেটা প্রিন্ট করে দেখাতো। এখন আমরা দেখি যে আইডিস ডাটার মধ্যে কি আছে। তো এটা জানার জন্য আমাকে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আইডিস লিখতে হবে। তো এটা লিখে ইন্টার দেই তাহলে আমাকে এখানে একটি ডাটা সেটের কি আছে সেটা আমাকে বলে দিবে। তো এটা হলো এডগার অ্যান্ডারসনের আইডিস ডাটা এবং এই আইডিস ডাটার মধ্যে 150টা রো আছে এবং 5টা ভ্যারিয়েবল আছে এবং এই ভ্যারিয়েবলগুলোর নাম হলো সেপাল লেন্থ, সেপাল ওয়াইড, পেটাল লেন্থ, পেটাল ওয়াইড এবং স্পিসিস। তো আইডিস মূলত এক ধরনের ফুল এবং এই ফুল নিয়ে 150 কিছু অবজারভেশন এখানে আছে এবং এই ফুলের মূলত আমি একটু রিভিউ করতেছি এই ডাটাটা। এই ফুলের 3 ধরনের স্পিসিস হয়, সেটোসা এবং ভার্সিকালার এবং ভার্জিনিকা। এই 3 ধরনের ফুলের প্রতিটার সেপাল লেন্থ মানে হলো ফুলের দৈর্ঘ্য, এরপর সেপাল ওয়াইড ফুলের প্রস্থ, পেটাল লেন্থ পাতার দৈর্ঘ্য এবং পেটাল ওয়াইড পাতার প্রস্থ, এইটা নিয়ে একটি ডাটা এখানে রাখা আছে। এখন আমরা এই আইরিস ডাটা নিয়ে কিছুক্ষণ কাজ করি। এখন আমরা চাচ্ছি এই আইরিস ডাটার প্রতিটা কলামে আমি একটি ফাংশন অ্যাপ্লাই করব। তো এর জন্য আমাকে আগের মতো যে এল অ্যাপ্লাই যেটা আমি লিস্টের ক্ষেত্রে করেছিলাম ওই একই ফাংশন ইউজ করলে এখানে হবে। তার মানে এল অ্যাপ্লাইটা লিস্ট এবং ডাটা ফ্রেম দুইটার ক্ষেত্রেই প্রযোজ্য। আমি এটা এখানে কি করেছি যে এল অ্যাপ্লাইটা আইরিস থার্ড ব্র্যাকেটে -5 দিয়েছি। তো এই -5 দিলে কি হয় আমি গত ক্লাসে আলোচনা করেছি, সেটা হলো যে থার্ড ব্র্যাকেটের ভিতরে যদি কমা দিয়ে -5 দেই এর মানে হলো আইরিসের যে কলামগুলো আছে এর প্রতিটি কলামই
আমাকে শো করবে জাস্ট পঞ্চম যে কলামটা সেই কলামটা বাদ হবে। মানে হলো আমি আইরিশ ডাটা থেকে প্রথম 4টা যে কলাম সেটি রাখতেছি এবং স্পিসিস যে কলামটা সেই কলামটা আমি বাদ দিচ্ছি। তো এটা বাদ দেওয়ার যে কারণটা সেটা হলো রেঞ্জ যে ফাংশনটা এটা একমাত্র সংখ্যার রেঞ্জ বের করতে পারে, কিন্তু এই স্পিসিস এটা হলো একটি ফ্যাক্টর বাইটে এখানে স্ট্রিং জমা করা আছে সেটোসা ভার্সিকালা ভার্জিনিকা এরা স্ট্রিং। তো এর মধ্যে আমি চাইলেও রেঞ্জ অ্যাপ্লাই করতে পারবো না, তাই আমাকে এই রেঞ্জ ফাংশন অ্যাপ্লাই করার আগে অবশ্যই পঞ্চম যে কলামটা সেটা বাদ দিয়ে নিতে হবে। তো আমি এটা লাইনটা এক্সিকিউট করি। এখন আমরা যদি রেঞ্জ প্রিন্ট করে দেখাই তাহলে আমাকে বলে দিবে সেপার লেন্থ সেটা রেঞ্জ হলো সেটা সর্বনিম্ন 4.3 এবং সর্বোচ্চ হতে পারে 7.9 এবং সেপাল ওয়াইট তাদের সর্বনিম্ন ভ্যালু হতে পারে ফুলের যে প্রস্থটা সেটা সর্বনিম্ন হতে পারে 2 এবং সর্বোচ্চ হতে পারে 4.4। একই রকম ভাবে পেটাল লেন্থ এবং পেটাল ওয়াইটের আর যে ডাটাটা সেখানে এখানে লেখা আছে, তারপরে রেঞ্জটা এখানে শো করেছে। একই রকম ভাবে আমি ডাটা ফ্রেমের ক্ষেত্রে এস অ্যাপ্লাই ইউজ করতে পারি। আমি যদি এস অ্যাপ্লাই ইউজ করে একই কাজ করি এবং এই ডাটাটা যদি প্রিন্ট করে দেখাই তাহলে দেখুন এস অ্যাপ্লাই যে কাজটা ম্যাট্রিক্স আকারে, যেহেতু প্রতিটা এলিমেন্টের ডাটার সংখ্যা সমান তাই সে একটি ম্যাট্রিক্স আকারে আমাকে আউটপুটটা দিয়েছে। ওকে, তো এইভাবে আমরা কোন একটা ডাটা ফ্রেমের প্রতিটা কলামে কোনো ফাংশন ইউজ করতে পারি। ওকে, তাহলে এই ডাটা ফ্রেমে ফাংশন অ্যাপ্লাই, তাহলে প্রতিটা কলাম ওয়াইজ ফাংশন অ্যাপ্লাই নিয়ে কোন প্রশ্ন আছে কারো? ওকে, তাহলে এরপরে আরেকটি একটু কমপ্লিকেটেড এক্সাম্পল এখানে আছে। তো এখানে যে কাজটা করা হয়েছে আমি তার মানে আমি এখানে আইরিশের যে ডাটাগুলো আছে, যে কলামগুলো আছে, সেপাল লেন্থ, সেপাল ওয়াইট, পেটাল লেন্থ, পেটাল ওয়াইট, তো এই ডাটাগুলো থেকে আমি 4 নম্বর কলাম এবং 5 নম্বর কলাম বাদ দিয়েছি। আইরিশের যে ডাটাটা আমি সেটা দেখাচ্ছি। তো এই আইরিশের ডাটা থেকে আমি লাস্টের 4 নম্বর কলাম মানে পেটাল ওয়াইট এবং স্পিসিস এই দুইটা কলাম আমি বাদ দিয়েছি। এরপরে যে ডাটা ফ্রেমটা থাকে সেই ডাটা ফ্রেমের মধ্যে COR এই ফাংশন ইউজ করেছি। তো COR এই ফাংশনের কাজ হলো কোরিলেশন বের করা। তো কোরিলেশন রিগ্রেশন আমাদের পরবর্তী বিস্তারিত আলোচনা হবে। জাস্ট এখানে মনে রাখুন যে COR এর মাধ্যমে আমরা কোরিলেশন অ্যাপ্লাই বের করতেছি। তো আমি প্রতিটা কলামের সাথে কোরিলেশন বের করব, কিন্তু আমরা জানি যে কোরিলেশন বের করতে গেলে আমাকে দুইটা ভেরিয়েবল লাগে, মানে দুইটা ভেরিয়েবলের মধ্যে কোরিলেশন বের করা যায়। তো এখানে একটা ইনপুট তো আইরিশের যে কলামগুলো সেগুলো, মানে হলো সেপাল লেন্থ এটা একটা ইনপুট, সেপাল ওয়াইট এটা একটা ইনপুট, পেটাল লেন্থ এটা একটা ইনপুট। কিন্তু আমাদের কোন ডাটার সাথে কোরিলেশন বের করব সেটা আমাকে কিন্তু কোরিলেশন ফাংশনে বলে দিতে হবে। এই কারণে আমাকে বাড়তি আরেকটা আর্গুমেন্ট লিখতে হবে, সেটা হলো y ইকুয়াল টু আইরিশ $sign পেটাল ওয়াইট, মানে হলো এই 4 নম্বর যে কলামটা পেটাল ওয়াইট এই কলামের ডাটাগুলোর সাথে আমি আইরিশের বাকি যে কলামগুলো আছে মানে হলো সেপাল লেন্থ, সেপাল ওয়াইট এবং পেটাল লেন্থ এই 3টা কলামের আমি কোরিলেশন বের করব। এর জন্য আমাকে এস অ্যাপ্লাই ফাংশনটা এভাবে ইউজ করতে হবে। এখানে জেনারেল যে লোলটা সেটা হলো এস অ্যাপ্লাই ফাংশন, সে জাস্ট দুইটা আর্গুমেন্ট নিতে পারে, তার দুইটা আর্গুমেন্ট নিলেই কাজ হয়ে যায়। প্রথম আর্গুমেন্টে থাকবে একটি লিস্ট বা একটি ডাটা ফ্রেমের ইনপুট এবং দ্বিতীয় আর্গুমেন্ট হিসেবে আমাকে একটি ফাংশন বলে দিতে হবে। এরপরে বাড়তি আমি যত আর্গুমেন্টই লিখি, এরকম যদি বাড়তি আরো আমি কমা দিয়ে আরো কয়েকটা আর্গুমেন্ট লিখতাম, সেই আর্গুমেন্টগুলো আমি যে ফাংশনটা ইউজ করব সেই ফাংশনের আর্গুমেন্ট হিসেবে চলে যাবে। অর্থাৎ এখানে কোরিলেশন ফাংশনে আমি দুইটা আর্গুমেন্ট দিচ্ছি, প্রথম আর্গুমেন্ট হলো আইরিশের কলাম এবং দ্বিতীয় আর্গুমেন্ট হলো যার সাথে কোরিলেশন বের করবে সেটা হলো পেটাল ওয়াইট। এখন আমি যদি এটা এক্সিকিউট করি তাহলে সেই ডাটাটা CORS এর মধ্যে জমা হয়েছে, আমি যেটা প্রিন্ট করে দেখাই তাহলে আমাকে পেটাল ওয়াইটের সাথে সেপাল লেন্থ তার কোরিলেশন বলে দিচ্ছে, এরপর সেপাল ওয়াইটের সাথে কোরিলেশন বলে দিচ্ছে, পেটাল লেন্থের সাথে কোরিলেশন বলে দিচ্ছে। তো এখান থেকে আমি জাস্ট সিম্পল যে ধারণাটা করতে পারি সেটা হলো সেপাল লেন্থ এবং পেটাল ওয়াইটের মধ্যে পজিটিভ কোরিলেশন
এবং মোটামুটি ভালো স্ট্রং কোরিলেশন, মানে হলো পেটাল ওয়াইড, প্রস্থ যত পাতা প্রস্থ যত বড় হয় ফুলের দৈর্ঘ্য তত বড় হয়। কিন্তু এটা সেপাল ওয়াইড মানে হলো ফুলের যে প্রস্থ তার সাথে নেগেটিভ কোরিলেশন, অর্থাৎ পেটাল ওয়াইড মানে হলো পাতার প্রস্থ যত বড় হবে সেপাল ওয়াইড তত কমবে, ফুলের প্রস্থ তত কমবে। এবং এখানে পেটাল লেন্থের সাথে পেটাল ওয়াইডের পজিটিভ কোরিলেশন, অর্থাৎ পেটাল ওয়াইড যত বাড়বে পেটাল লেন্থও তত বাড়বে। যাই হোক, আমরা এই ধরনের অ্যানালাইসিস পরে আরো বিস্তারিত করব। আপাতত জাস্ট ফাংশনের আমি যে কাজটা দেখালাম, অর্থাৎ আমি যদি এস অ্যাপ্লাই বা এল অ্যাপ্লাই ফাংশনে প্রথম দুটি আর্গুমেন্টের পরে বাড়তি যত আর্গুমেন্টই দেই সেই আর্গুমেন্টগুলো এই ফাংশনের আর্গুমেন্ট হিসেবে ইউজ হবে। হ্যাঁ, একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আইরিসে যখন হচ্ছে আমরা C-4 করছি, 5 তো বুঝেছি যে হচ্ছে স্পিসিসটা মেনশন করার জন্য, -4 কেন করছি? -4 আমি পেটাল ওয়াইডটা বাদ দিচ্ছি, কারণ পেটাল ওয়াইডের হ্যাঁ পেটাল ওয়াইড এবং স্পিসিস এই দুটো বাদ দিচ্ছি। যেমন 4 নম্বর যে কলামটা এবং 5 নম্বর কলামটা বাদ দিচ্ছি, কারণ পেটাল ওয়াইডের সাথে পেটাল ওয়াইডের কোরিলেশন তো অলওয়েজ 1ই হবে। ও আচ্ছা আচ্ছা, মানে ওটা বাদ দিয়ে দেন হচ্ছে আমরা যেটা বাদ হ্যাঁ, দিয়েছি বাকি সেটার যে সাথে বাকিগুলো। বাকি যে 3টা কলাম আছে সেই কলামের সাথে আমি কোরিলেশন বের করেছি। জি, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। ওকে, আর কার কোনো প্রশ্ন আছে এই ডাটা ফ্রেমের ফাংশন অ্যাপ্লাই করা নিয়ে কলাম ওয়াইজ? ওকে, এখন আমরা দেখব যে ডাটা ফ্রেমের রো ওয়াইজ কিভাবে আমরা ফাংশন অ্যাপ্লাই করতে পারি। তো মূলত রো ওয়াইজ ফাংশন অ্যাপ্লাই করার মধ্যে কোনো তার মানে আমাদের সাধারণত এটা দরকার পড়ে না রো ওয়াইজ ফাংশন অ্যাপ্লাই করা। আমাদের যে কাজটা দরকার পড়ে সেটা হলো রো গুলোকে, মানে হলো যে ডাটা যে অবজারভেশন গুলো আছে সেই অবজারভেশন গুলোকে নির্দিষ্ট একটা ক্যাটাগরি অনুযায়ী ভাগ করা এবং তারপরে প্রতিটা ক্যাটাগরিতে আমাকে ফাংশন অ্যাপ্লাই করা। তখন আমরা এই কাজটা করব। কারণ প্রথমে তার মানে গত ক্লাসের যে কোডগুলো দেখিয়েছি তো সেগুলো ইউজ করে আমরা এই কাজটা প্রথমে করি। তো প্রথমে আমি যে কাজটা করব সেটা হলো যে এই আইরিস ডাটা থেকে ভার্জিনিকা স্পিসিসের যে ফুলগুলো আছে তাদের ডাটাগুলো আলাদা করে নিয়ে আসবো। এই কারণে আমি কি করতেছি, আমি গত ক্লাসে দেখিয়েছি এই জন্য সাবসেট ফাংশন ইউজ করতে হয়। সাবসেট ফাংশনে আমি প্রথমে বলে দিব কোন ডাটা ফ্রেম থেকে সাবসেট তৈরি করব আইরিস ডাটা, এবং এখানে সিলেক্টে বলে দেবো কোন কোন রো আমার এখানে থাকবে। আমি এখানে মাইনাস দিয়ে বোঝাচ্ছি হলো প্রতিটা কোন কোন কলাম এখানে থাকবে, প্রতিটা কলামের ডাটা আমি চাই, জাস্ট স্পিসিস ডাটাটা আমার বাদ যাবে, এই কারণে এখানে মাইনাস স্পিসিস। আমি চাইলে এখানে অন্য নোটেশন যেটা ইন্ডেক্সের মাধ্যমে করতে পারতাম একই হতো, তবে মূলত এখানে নাম দিয়ে করাই বেটার। এরপরে সাবসেট এই আর্গুমেন্টের মধ্যে বলে দিব যে কোন লজিকের ভিত্তিতে বা কোন ক্যাটাগরির ভিত্তিতে আমি এই ডাটাগুলোকে আলাদা করব। আমি চাচ্ছি যে ওই সব রোগুলো যে রোগুলোর স্পিসিস হলো ভার্জিনিকা, অর্থাৎ ভার্জিনিকা স্পিসিসের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোর আমি স্পিসিস বাদে বাকি যে কলামগুলো আছে সেই কলামের ডাটাগুলো চাচ্ছি। আমি যে এই লাইনটা এক্সিকিউট করি এটা ভার্জিনিকা মধ্যে জমা হবে। আমি যে ভার্জিনিকা প্রিন্ট করে দেখাই তাহলে দেখুন এখানে জাস্ট ভার্জিনিকার হলো 101 থেকে 150 পর্যন্ত ভার্জিনিকার অবজারভেশনগুলো আছে। জাস্ট ভার্জিনিকার যে ডাটাগুলো সেটা এখানে দেখাচ্ছে। এরপর আমরা চাইলে ভার্জিনিকার প্রতিটা কলামে আমি বিভিন্ন ফাংশন অ্যাপ্লাই করতে পারি। এখানে জাস্ট এক্সাম্পলের জন্য আমি দেখাচ্ছি যে আমি ভার্জিনিকার প্রতিটা কলামের সাম জানতে চাচ্ছি। তো এস অ্যাপ্লাই লিখে ভার্জিনিকা দেন সাম। এখন ভার্জিনিকার যে প্রতিটা কলাম আছে সেই প্রতিটা কলামের যে সাম ফাংশন ইউজ করলে যে রেজাল্ট হবে সেটা এখানে শো করতেছে। কিন্তু এই কাজটা আমাদের কিন্তু কয়েকটা স্টেপে করতে হচ্ছে। প্রথমে আমাকে সাবসেট হিসেবে ভাগ করতে হচ্ছে, এরপরে আমাকে সেখানে ফাংশন অ্যাপ্লাই করতে হচ্ছে। কিন্তু আমি যদি এখন চাচ্ছি যে ভার্জিনিকার পরে আমি ভার্সিকালার যে স্পিসিসগুলো আছে সেই স্পিসিসগুলো জানতে হবে, তাহলে আমাকে বারবার এখানে কোড চেঞ্জ করতে হবে। ভার্জিনিকার পরিবর্তে ভার্সিসি লিখতে হবে, এরপর এখানে আর্গুমেন্টে লিখে দিতে হবে ভার্সিকালার। এরপরে আমাকে এখানে এস অ্যাপ্লাইয়ের মধ্যে আবার ভার্সিকালার লিখতে হবে। তার মানে পুরো কোডটা আমাকে চেঞ্জ করতে হবে যদি আমি ভার্সিকালারের এই একই ফাংশন ইউজ করতে চাই। কিন্তু এই কাজটা আমি খুব সহজেই করতে পারি, সেটা হলো বাই নামে একটি ফাংশন ইউজ করে। তো এই ফাংশনটা দেখুন খুব সহজে কাজটি করে। সেটি হলো যে আইরিশের যে ডাটাগুলো আছে তখন বাই
ফাংশনের মধ্যে আমাকে প্রথমে সেই ডাটা ফ্রেমটা ইনপুট দিতে হবে, কোন ডাটা ফ্রেম থেকে আমি কোন ডাটা ফ্রেমে আমি ফাংশনগুলো অ্যাপ্লাই করব। আমি আইরিশের পঞ্চম কলাম বাদ দিয়ে একটি ডাটা ফ্রেম তৈরি করলাম, সেই ডাটা ফ্রেমটা আমি এখানে ইনপুট দিলাম। এরপর সেখানে দ্বিতীয় আর্গুমেন্টে ফ্যাক্টর বলে দিতে হবে, মানে হলো কোন ফ্যাক্টর অনুযায়ী এই ডাটাগুলোকে আলাদা করা হবে। আমি স্পিসিস ফ্যাক্টর অনুযায়ী ডাটাগুলোকে আলাদা করব। মানে আইরিশের যে স্পিসিসগুলো আছে, ভার্সিকালার, ভার্জিনিকা এবং সেটোসা, এই তিনটা স্পিসিসের মাধ্যমে এই ডাটাগুলো আলাদা করব এবং প্রতিটা ক্যাটাগরির মধ্যে আমি সাম ফাংশন ইউজ করব। আমি যদি এটা অ্যাপ্লাই করি তাহলে দেখুন আমাকে তিনটা যে ফুলগুলো আছে প্রতিটা ফুলের জন্য সে সাম করে দেখাচ্ছে, সেটোসা, ভার্সিকালা, ভার্জিনিকা। আচ্ছা, এখানে একটু আমাদের রেজাল্টটা ভিন্ন আসছে। তো এটার যে কারণটা সেটা হলো যে আমাকে সেটোসার যে ডাটাগুলো আছে, বা আমরা আগে যেটা দেখেছি ভার্জিনিকার যে ডাটাগুলো আছে, এই ভার্জিনিকার ডাটার প্রতিটা, কারণ যতগুলো ডাটা এখানে আছে প্রতিটা ডাটার এখানে যোগফল দেখিয়েছে। আমার এক্সাম্পলটা এটা দেওয়া সঠিক হয়নি, দুঃখিত। আমি চাচ্ছি যে একটু অন্য একটু আমার সামারি এই এক্সাম্পলটা দিই। তাহলে দেখুন আমাকে প্রতিটা ক্যাটাগরি, সেটোসার যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি ফুলের একটি সামারি এখানে দিচ্ছে। সেপাল লেন্থ তার সামারি, তার মিনিমাম ভ্যালু, ফার্স্ট কোয়ান্টাইল, মিডিয়ান ভ্যালু, মিন, থার্ড কোয়ান্টাইল, ম্যাক্স, পরে সেপাল হোয়াইট, পেটাল লেন্থ, পেটাল হোয়াইট। তো এইভাবে আমাকে প্রতিটা যে স্পিসিসগুলো আছে সেই স্পিসিসগুলোর আমাকে আউটপুটটা আলাদা আলাদা করে দেখাচ্ছে। আমাকে এর জন্য কিন্তু বারবার আমাকে ফাংশনটা ইউজ করতে হচ্ছে না, একবার ইউজ করলে প্রতিটা ক্যাটাগরি আমি রেজাল্টটা পেয়ে যাচ্ছি। তো এইভাবে আমরা বাই ফাংশন ইউজের মাধ্যমে খুব সহজে এটা করতে পারি। দুঃখিত, এটা বাদ যাবে, এটা আমাদের এক্সাম্পল ঠিক হয়নি। আচ্ছা, কোন প্রশ্ন আছে এই নিয়ে বাই ফাংশন রিলেটেড? হ্যাঁ, সাবসেট যেখানে ইউজ করেছেন ওইটা আরেকবার একটু বলবেন। ওখানে যে একটা, হ্যাঁ, এখানে স্পেসিসের আগে মাইনাস দেওয়া হয়েছিল, মাইনাসটা মানে কারণটা। আচ্ছা, সিলেক্ট এর মধ্যে লিখে দিতে হবে আমি কোন কোন কলামে ডাটাগুলো চাচ্ছি, সেটা এখানে বলে দিতে হবে। আমি চাইলে এখানে মাইনাসের পরিবর্তে এটা বলে দিতে পারতাম যে সি দিয়ে আমি পেটাল লেন্থ ডট লেন্থ কমা পেটাল হোয়াইট হোয়াইট, মানে হলো আমি পেটাল লেন্থ এবং পেটাল হোয়াইট এই দুটো কলামে ডাটাগুলো চাচ্ছি। সিলেক্টে বলে দিব যে কোন কোন কলামে ডাটাগুলো আমি চাই সেগুলো। আমি যদি এখন এই লাইনটা এক্সিকিউট করি, আমি যখন ভার্জিনিকার ডাটাটা দেখি তাহলে দেখুন এখানে জাস্ট আমাকে পেটাল লেন্থ এবং পেটাল হোয়াইট এই দুটো কলামে ডাটাগুলো এখানে দেখাবে। কিন্তু আমি এখানে মাইনাস যে কারণে ইউজ করেছিলাম সেটা হলো যে আমি চাচ্ছি যে মাইনাস স্পেসিস, এর মানে হলো যে সবগুলো কলামে ডাটাগুলোই থাকবে, জাস্ট স্পেসিস কলামটা বাদ যাবে। তো এই বাদ যাওয়া বোঝাতে মাইনাস ইউজ করা হয়। আমি চাইলে এটা অন্যভাবে লিখতে পারতাম, সি দিয়ে 4টা কলামের নাম দিয়ে দিতে পারতাম, কিন্তু সেটা কিন্তু লেখা বেশি হয়ে যায়। আমরা খুব সহজেই জাস্ট একটা কলাম বাদ দিয়ে যেহেতু হয়ে যাচ্ছে, আমি মাইনাস দিয়ে স্পিসিস নামটা দিয়ে দিয়েছি। ওকে, থ্যাংক ইউ। আর কার কোন প্রশ্ন? ওকে, তাহলে আমাদের প্রায় শেষের দিকে আর 2টা টপিক আছে। এরপর আমরা শিখব টি অ্যাপ্লাই এই ফাংশনের কাজ। তো টি অ্যাপ্লাই এর মাধ্যমে মূলত একটি সিঙ্গেল ভেক্টরের মধ্যে ফাংশন অ্যাপ্লাই করা যায়। অর্থাৎ আমাদের এটা একদম সিম্পল, জাস্ট আগের যে স্প্লিট ফাংশনের মাধ্যমে যেমন আমরা আলাদা করে ফাংশন অ্যাপ্লাই করেছি, সেই কাজটা খুব সহজে টি অ্যাপ্লাই এর মাধ্যমে করা যায়। আমরা এখানে আইরিশের প্রথম যে কলাম মানে হলো পেটাল লেন্থ, সেটা ছিল সেপাল লেন্থ, সরি, প্রথম কলাম সেপাল লেন্থ, সেই কলামকে আমি আইরিশের স্পিসিস এই ফ্যাক্টর অনুযায়ী ভাগ করব এবং প্রতিটা ফ্যাক্টরের মধ্যে সামেশন ইউজ করব, সাম ফাংশন ইউজ করব। তাহলে এটা যদি দিই তাহলে আমাকে সেটোসা স্পিসিসের যে সেপাল লেন্থগুলো আছে তাদের যোগফল, ভার্সিকালা স্পিসিসের সেপাল লেন্থের যোগফল এবং ভার্জিনিকা স্পিসিসের যে সেপাল লেন্থ তাদের যোগফল এখানে আলাদা আলাদা প্রিন্ট করে দেখাবে। একই রকম ভাবে আরেকটা উদাহরণ, সেটা হলো যেমন আমি এইখানে
এই থার্ড ব্র্যাকেট ইউজ না করে ডলার সাইন ইউজ করে আমি কলাম নিয়ে স্টোর করতে পারি। তার মানে আমি এখন আইরিশের সেপার লেন্থ এই কলামকে স্পিসিস অনুযায়ী ক্যাটাগরি আকারে ভাগ করবো এবং প্রতিটা ক্যাটাগরিতে মধ্যে লেন্থ ফাংশন ইউজ করব। তাহলে আমাকে যে সেপার লেন্থটা আছে সেই লেন্থের মধ্যে আমাদের এই ফাংশনটা ইউজ করে দেখাবে। আচ্ছা, এখানে অনেক ওকে। তো আমাদের লাস্ট যে টপিক সেটা হলো একটি ফাংশনকে ভেক্টরাইজ করা। তো ভেক্টরাইজ করার অর্থ হলো যে আমরা সাপোজ এখানে একটা এক্সাম্পল দেখি। ভেক্টর 1 এ 3টা ডাটা আছে 4 6 7, ভেক্টর 2 তে 3টা ডাটা আছে 3 4 5। এখন আমরা একটা কোড লিখি, সেটা হলো আমি ভেক 1 এবং ভেক 2 এই দুটো যোগফল বের করব। তাহলে আমি প্রথম ক্লাসে দেখিয়েছিলাম এক্ষেত্রে যে কাজটা হয় সেটা হলো যে এলিমেন্ট ওয়াইজ এখানে কাজটা হয়। অর্থাৎ প্রথম এলিমেন্ট 4 তার সাথে দ্বিতীয় এলিমেন্ট 3 যোগ করে রেজাল্ট দেখাবে 7, দ্বিতীয় এলিমেন্ট 6 তার সাথে দ্বিতীয় এলিমেন্ট 4 তার যোগফল 10। এভাবে এলিমেন্ট ওয়াইজ সে যোগ করে সে আমাকে আউটপুট দিবে। তো এটাকে বলা হয় মূলত ভেক্টরাইজিং। তো যে ফাংশনে ভেক্টরাইজিং আছে তারা এলিমেন্ট ওয়াইজ কাজ করে, কিন্তু কিছু ইজাইটিভ ফাংশন আছে যেগুলো ভেক্টর ওয়াইজ কাজ করে না, মানে হলো এলিমেন্ট ওয়াইজ সে কাজগুলো করে না। এরকম একটি ফাংশন আমি এখানে জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, জিসিডি, যেটা গসাগু নির্ণয় ব্যবহার করা হয়। তো এই ফাংশনটা দুইটা ইনপুট নেবে এবং যদি বি এর ভ্যালু সমান হয় তাহলে এ রিটার্ন করবে, অথবা অন্যথায় সে আবার রিকার্শন ইউজ করে সেই ফাংশন ইউজ করবে। তো এই ফাংশনটা কিভাবে তৈরি করা হলো এটা নিয়ে আপনাদের মাথায় না ঘামালে হবে, এটা একটু প্রোগ্রামিং এর বিষয় আছে এখানে। জাস্ট মনে রাখুন যে এই ফাংশনের মাধ্যমে আমি দুইটা সংখ্যার গসাগু বের করতে পারি। আমি যদি এই ফাংশনটা তৈরি করি, দেন আমি যদি এই জিসিডি ফাংশনটা ভেক্টর 1 এবং ভেক্টর 2 এর ডাটার মধ্যে অ্যাপ্লাই করি, তাহলে দেখুন সে বেশ কিছু ওয়ার্নিং দেখাচ্ছে এবং যে এখানে রেজাল্টটা দেখাচ্ছে সেগুলো ভুল। মানে হলো এই ফাংশনটা এলিমেন্ট ওয়াইজ অ্যাপ্লাই হচ্ছে না। কিন্তু আমি যদি এই ফাংশনটা এলিমেন্ট ওয়াইজ অ্যাপ্লাই করতে চাই, মানে হলো ভেক্টর 1 এর প্রথম এলিমেন্টের সাথে ভেক্টর 2 এর প্রথম এলিমেন্ট অর্থাৎ 4 এবং 3 এর যদি গসাগু বের করতে চাই, এরপর আমি যদি 6 এবং 4 এর গসাগু বের করতে চাই, এভাবে যদি আমি ভেক্টর ওয়াইজ এলিমেন্ট ওয়াইজ যদি কাজটা করতে চাই, তাহলে আমাকে এম অ্যাপ্লাই ফাংশন ইউজ করতে হবে। তো এম অ্যাপ্লাই ফাংশনের প্রথমে থাকে ফাংশনের নাম, এরপর আমি কোন কোন ভেক্টরে এলিমেন্ট ওয়াইজ কাজগুলো করব সেই ভেক্টরগুলো কমা কমা দিয়ে লিখে দিতে হবে। এইভাবে আমি প্রতিটা ভেক্টরে এলিমেন্ট ওয়াইজ কাজগুলো করতে পারি। এখন যে এম অ্যাপ্লাই ফাংশনটা এন্টার দিই, তাহলে দেখুন আমাকে সঠিক ভ্যালু দেখাচ্ছে এবং কোনো এরর দেখাচ্ছে না। অর্থাৎ ভেক্টর 1 ভেক্টর 2 এর এলিমেন্ট ওয়াইজ যে গসাগুলো সেগুলো বের করে আমাকে দেখাচ্ছে। তো আজকের ক্লাসে মূলত এই পর্যন্তই ছিল। তো কোনো প্রশ্ন আছে এই নিয়ে? একটু ক্রিটিক্যাল ছিল অবশ্য আজকের টপিকগুলো। তো কারো কোনো প্রশ্ন আছে এই নিয়ে আজকের ক্লাস? অ্যাপ্লাইটা একটু বোঝালে ভালো হতো, যে অ্যাপ্লাইটা কখন ইউজ করা হয়। কোনটা? যেটা অ্যাপ্লাই, যেটা এম অ্যাপ্লাই? এম অ্যাপ্লাই না, টি অ্যাপ্লাই যেটা। আচ্ছা, টি অ্যাপ্লাই ইউজ করা হয় মূলত কোন একটা ভেক্টরে যদি আমি ফাংশন অ্যাপ্লাই করতে চাই। মানে হলো আমি টি অ্যাপ্লাই কাজটা অন্যভাবে দেখাচ্ছি। সাপোজ আমার আইরিশ ডাটার আমি যদি সেপার লেনগুলো প্রিন্ট করি, আমি সাপোজ এটাকে আমি একটা ভেরিয়েবল এসপি একটা ভেরিয়েবল জমা রাখলাম। অর্থাৎ এখানে এসপির মধ্যে যে সেপার লেন্থের যে ভ্যালুগুলো আছে সেগুলো এখানে জমা আছে। এরপর আমি এই এসপির মধ্যে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোকে স্পিসিস অনুযায়ী ভাগ করব। তো আমরা ক্লাসে প্রথমে দেখেছিলাম এর জন্য আমাকে স্প্লিট ফাংশন ইউজ করতে হয়। তো আমি এই কাজটা করি যে সাপোজ জিআর আমি কপিং করতেছি, এখানে স্প্লিট এসপিএলটি, দেন ফার্স্ট ব্র্যাকেটে এসপি ভেক্টরকে আমি আইরিশ ডাটার যে স্পিসিসগুলো আছে সেই ফ্যাক্টর অনুযায়ী আলাদা করব। অর্থাৎ আমি এখানে কি করতেছি সেটা হলো এসপি মানে যে সেপার লেন্থগুলো আছে এই লেন্থগুলোকে
আইরিশের স্পিসিস যে 3টা স্পিসিস আছে সেই স্পিসিস ক্যাটাগরি অনুযায়ী ভাগ করব। আমি যদি এই লাইনটা এক্সিকিউট করি তাহলে জিআর এর মধ্যে সেটি জমা আছে। আমি যদি জিআর প্রিন্ট করে দেখাই তাহলে দেখুন জিআর এর মধ্যে সেটোসার যে ডাটাগুলো আছে সেগুলো এখানে, ভার্সিকালার ডাটাগুলো এখানে, ভার্জিনিকা তার ডাটাগুলো এখানে আছে। তো এখন আমি প্রতিটা ক্যাটাগরিতে যদি আমি সাম ফাংশন ইউজ করতে চাই তাহলে আমরা প্রথমে দেখেছিলাম যে আমাকে এল অ্যাপ্লাই ফাংশন বা এস অ্যাপ্লাই ফাংশন ইউজ করতে হবে। আমি যদি এল অ্যাপ্লাই ইউজ করি, এল অ্যাপ্লাই জিআর কমা দিয়ে ফাংশনের নাম সাপোজ আমি সাম ইউজ করি, তাহলে আমাকে সেটোসার যে যোগফল সেটা করে দেখাবে, ভার্সিকালারের যোগফল করে দেখাবে, ভার্জিনিকার যোগফল করে দেখাবে। আমি এভাবে কয়েকটা স্টেপে এই কাজটা করতে পারি। মানে হলো আমি আইরিশের সেপাল লেন্থ গুলোকে প্রথমে তার স্পিসিস অনুযায়ী ভাগ করে নিলাম, ভাগ করে একটি ভ্যারিয়েবলে রাখলাম এবং সেই ভ্যারিয়েবল প্রতিটা এলিমেন্টের মধ্যে সাম ফাংশন ইউজ করলাম। তো এই কয়েকটা স্টেপের কাজ খুব সহজে টি অ্যাপ্লাই এর মাধ্যমে করা যায়। তো টি অ্যাপ্লাই যে কাজটা হচ্ছে সেটা হলো, আমি পরেরটা দেখাচ্ছি। টি অ্যাপ্লাই এখানে আইরিশের সেপাল লেন্থ যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোকে আইরিশের স্পিসিস অনুযায়ী ভাগ করব। মানে প্রথমে একটি ভেক্টর বা লিস্ট ইনপুট দিব, এরপরে সেগুলোকে স্পিসিস এই ফ্যাক্টর অনুযায়ী ভাগ করব এবং প্রতিটা ভেক্টরের মধ্যে আমি লেন্থ ফাংশন ইউজ করব। আমরা আগে যেটা সাম দেখিয়েছি, আমি সাম ফাংশন ইউজ করি, আমি সাম ফাংশন ইউজ করব। তো এটা লিখে যদি ইন্টার দিই তাহলে দেখুন আমাকে এক লাইনের মধ্যেই আমার সেই কাজটা হয়ে গেল। আমি সেটোসার যে যোগফল 250.3 এখানে দেখাচ্ছে, ভার্সিকালারের যোগফল 296.8 দেখাচ্ছে। তো আমি কিন্তু টি অ্যাপ্লাই ইউজ করে খুব সহজেই আমি ভেক্টরকে ফ্যাক্টর অনুযায়ী ভাগ করতে পারি, একই সাথে ফাংশন অ্যাপ্লাই করতে পারি। যেটা আমি যদি এল অ্যাপ্লাই দিয়ে করতে চাই তাহলে আমাকে কয়েকটা স্টেপ ফলো করতে হবে। তো মূলত এই জন্য টি অ্যাপ্লাই ইউজ করতে হবে। থ্যাংক ইউ। ওকে, আর কার কোনো প্রশ্ন? ওকে, তো সকলে এই ধরনের যে কোডিং গুলো আছে সেগুলো রেগুলার প্র্যাকটিস করবেন। তো আজকে যেহেতু স্ক্রিপ্টিং শিখে গেলেন, তো এর মাধ্যমে আপনাদের নিজেদের পছন্দ মতো যে কোনো ফাংশনগুলো ইউজ করে নিজেদের সুবিধা মতো যে কোনো ফাংশন তৈরি করে স্ক্রিপ্ট আকারে সেভ করে রাখতে পারেন। যার ফলে যে সুবিধাটা হবে, আপনি বারবার ফাংশন মনে করার দরকার হবে না। এভাবে কমেন্টিং করে যদি আপনার সেই ফাংশনটা লিখে রাখেন একটা স্ক্রিপ্টের মধ্যে, পরবর্তীতে সেই স্ক্রিপ্টটা দেখলেই আপনার অটোমেটিক মনে পড়ে যাবে যে কোন ফাংশনটা কি কাজের জন্য আমি তৈরি করেছিলাম। তো এর মাধ্যমে মূলত আর খুব সহজেই কাজগুলো করা যায়। তো এটা হলো আর সুবিধা। তো এখানে যে সুবিধাটা হলো যেটা এক্সেলে যদি আমি কাজগুলো করতে যেতাম, এক্সেলে একটি সুন্দর গ্রাফিক্যাল ইন্টারফেস আছে, খুব সহজে আমি মাউস দিয়ে ক্লিক করে কাজগুলো করতে পারি। কিন্তু সেখানে কিন্তু আপনি মডিফাই করতে পারবেন না, মডিফাই করাটা একটু টাফ। তার মানে আপনাকে অনেক কোনো একটা ফাংশনের যদি কোন স্ট্রাকচার চেঞ্জ করতে চান তাহলে আপনাকে বেশ আপনার কষ্ট করতে হবে সেখানে। কিন্তু আর এর মধ্যে খুব সহজে আপনি জাস্ট স্ক্রিপ্ট ওপেন করবেন, আপনার কোনো একটা ফাংশন ধরেন আগে পরে ইউজ করতে হবে সেগুলো আগে পরে নিয়ে নেবেন, অথবা কোনো ফাংশনে যদি ডাটাগুলো চেঞ্জ করতে হয় তাহলে ডাটার নাম চেঞ্জ করে দিবেন, অথবা আপনার যদি ইনপুট চেঞ্জ করতে হয় তাহলে প্রথম দিকে যে ইনপুটগুলো দিয়েছেন সেগুলো চেঞ্জ করে দিবেন, এরপরে রান করবেন, অটোমেটিক সেগুলো রান হবে। তার মানে খুব সহজে এখানে কাস্টমাইজেশন করতে পারতেছেন। আপনার সম্পূর্ণ নিজের মতো করে, সম্পূর্ণ নিজের ইচ্ছা মতো করে আপনি একটি ফাংশন তৈরি করতে পারতেছেন, একটা স্ক্রিপ্ট ফাইল তৈরি করতে পারতেছেন, যার মধ্যে আপনার কাজটা খুব সহজে করা যাচ্ছে। তো এটা হলো আর এর বড় একটা সুবিধা। তো আমি আজকে ক্লাসে স্ক্রিপ্ট গুগল ক্লাসরুমে দিয়ে দেবো যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন একটু দেখে দেখে, তাহলে আশা করি আপনাদের সুবিধা হবে প্র্যাকটিস করতে। তো আর কোন প্রশ্ন আছে আজকের ক্লাস বা আগের ক্লাসগুলো নিয়ে? আগের যে ক্লাসগুলো হয়েছে সেগুলো রিলেটেড কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমাদের কাছে সময় আছে অবশ্য 3-4 মিনিট। ওকে, তাহলে আশা করি কারো কোনো প্রশ্ন নেই। যদি প্রশ্ন থাকে অবশ্যই ক্লাসরুমে পোস্ট করবেন। আশা করি বুঝতে পেরেছেন আজকের টপিকগুলো, প্র্যাকটিস করে আরো ক্লিয়ার হবে বিষয়গুলো। ওকে, তাহলে সকলকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন। আজকের ক্লাস এই পর্যন্তই।